আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গভবনে প্রথম অফিস করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার প্রদান, ফুল দিয়ে বরণ করে নিলেন কর্মকর্তারা। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অফিসারদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্দেশনা। স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, আশ্বাস এলজিআরডি মন্ত্রী ডক্টর মঈনের। প্রতিশোধের রাজনীতি নয়, ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতির বিরুদ্ধে। বিমানকে লাভজনক করার প্রতিশ্রুতি নতুন বিমানমন্ত্রীর। থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন 16 ডিসেম্বর। অক্টোবরে আন্তর্জাতিক মানে উন্নতি হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। সংবাদ মাধ্যমের হাত বাঁধা ছিল গত 17 বছর, মন্তব্য নবনিযুক্ত তথ্যমন্ত্রীর। স্বীকৃতি দিতে চান জুলাই আন্দোলনে গণমাধ্যমে সাহসী ভূমিকার। এবং জ্বালানি সহ সব সংকট মোকাবেলার আপ্রাণ চেষ্টা চলছে, জানালেন রিজভী। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদ্যমান নীতিকে বড় বাধা বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধান ফটকে পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রীয় সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন, জনবিভাগের সচিব AJM সালাউদ্দিন নাগরী, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম, PGR কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিফুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে সই করেন। এরপর বঙ্গভবন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম ও 3 বাহিনীর প্রধান। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীযোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। ভাইস অ্যাডমিরাল পদ থেকে অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলে নৌবাহিনীর প্রধান খন্দকার মেজবাউল আজিম। বিমান বাহিনীর সদর দপ্তরে তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নৌবাহিনীর প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। র্যাঙ্ক ব্যাচ পড়ানোকালে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 23 জুলাই নৌবাহিনীর প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম। সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। এ সময় নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন 2008 থেকে 24 সাল পর্যন্ত দেশে কোনো নির্বাচন হয়নি, তবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গত 17 বছর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টার জানাচ্ছেন মাহবুব কবির চপল।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করবার পর এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খানকে। রোববার সকালে সচিবালয়ে আসেন তিনি, কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে। বলেন, 18 বছর পর নির্বাচিত সরকার পেয়েছে জনগণ। জনগণের সেবা করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই সরকার। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী 1 বছরের মধ্যেই নির্বাচন হবে, যেখানে স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন ভোটাররা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই 5টা স্তরে এখানে নির্বাচন হবে, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে এ মন্ত্রণালয় ঘিরে লুটপাট দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, তা থেকে বেরিয়ে আসতে কাজ করছেন তারা। পুরনো যে আমাদের অনেক দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে, বিগত সরকারের সময় লোপাট দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আরও চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো, যাতে সেই পুরানো ঐতিহ্য স্থানীয় সরকার পল্লন এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে লাভজনক করার প্রতিশ্রুতি দিলেন পদোন্নতি পাওয়ার নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিদিনের ফ্লাইট দ্বিগুণ করে 14টা করা হবে। জানান, আগামী 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে। পুরোটা চালু হতে সময় লাগবে আরও 3 মাস। আর অক্টোবরে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতি করা হবে। মাহবুব কবির, চপলের আরেকটি রিপোর্ট। যদিও আমরা এই 6 মাসে সরকার যায় সরকার আসে, বিমান শুধু লোকসানেই ভাসে, এমন দুর্নাম থেকে বের হয়ে গত বছর প্রায় 1000 কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি। যুক্তরাজ্য ভিত্তিক স্কাইট্র্যাক্সের হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট সম্পত্তি 17,000 কোটি টাকা। এর মধ্যে দেনা রয়েছে 13,700 কোটি। দায় মিটিয়ে বিমানকে লাভজনক করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী থেকে বিমানমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান। আমরা বিমানের হয়রানি বন্ধ করার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, তার মধ্যে কিছুটা সফলতা অর্জন করেছি, সম্পূর্ণ করতে পারিনি। আর টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলো করব, সেটার কাজ চলছে। সম্প্রতি কানাডা থেকে বাংলাদেশে আসতে বিমান নষ্ট হয়ে 40 ঘন্টা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এতে সংস্থাটির উপর আরও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এখন 19টি উড়োজাহাজ নিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানমন্ত্রী জানান, আরও 10টি উড়োজাহাজ আনা হচ্ছে, তখন সেবার মান বাড়বে। মধ্যপ্রাচ্যে ফ্লাইট দ্বিগুণ করা হবে। আমরা চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। নিউ ইয়র্কের ফ্লাইট ডিপেন্ডিং অন আইকাও অডিট, আমার মনে হয় যে জানুয়ারি থেকে হয়ে গেলে জানুয়ারি থেকে করতে পারবো আমরা হতে পারি। বিমানমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরে হযরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের কিছুটা উদ্বোধন করা হবে। তার আগে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে কক্সবাজারকে। তিনি জানান, বগুড়া বিমানবন্দরের ফিজিবিলিটি স্টাডি চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম পরিবহনের জন্য ঈশ্বরদীতে বিমানবন্দরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 17 বছর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তলিব রহমান পার্থ। সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি।
বলেন এই অবদানের স্বীকৃতি থাকা প্রয়োজন। গত কয়েক বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে নৈতিক অবক্ষয় হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন এই অবস্থা কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে সবাই একযোগে কাজ করলে সংকট কাটিয়ে সুন্দর ও সমৃদ্ধ দেশ করা সম্ভব। দেশে জ্বালানি সহ কিছু কিছু সংকট প্রাকৃতিক এবং যুদ্ধের কারণে হয়েছে, এতে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন সংকট মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। দেশের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের চলমান সংকটে সরকারের ব্যর্থতা নেই বলে জানান রুহুল কবির রিজভী। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়, সেটি হচ্ছে প্রাকৃতিক একটি সংকট। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল, যেখানে গ্যাস এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত। এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। সরকার পরিচালনায় জবাবদিহিতা ও দুর্নীতি রোধে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে, সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নানা পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। ধীরে ধীরে সারা দেশে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে বলে জানান রুহুল কবির রিজভী। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নীতি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সবচেয়ে বড় বাধা বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন অন্তর্বর্তী সরকারের সময় এই খাতে 31টি প্রকল্প বাতিল হওয়ায় বিদেশি প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণের নীতি সংশোধনের দাবি বিশেষজ্ঞদের। এই খাতে সংকট ও সমাধান নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। জ্বালানি আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% 10,000 মেগাওয়াট এবং 2050 সালের মধ্যে চাহিদার 30 থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। প্রস্তাবিত উদ্যোগসমূহের সকল সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। তবে এ খাতের ব্যবসায়ীরা বলছেন নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা সরকারের জ্বালানি নীতি। যে আপনি তো ব্যাংকেবল ডকুমেন্ট দিতে হবে বিনিয়োগকারীকে, যে বিনিয়োগকারীর জন্য আস্থা পায়। বরঞ্চ ভুল করেছে কি, যে আগে সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোকে বাতিল করার মাধ্যমে বিনিয়োগকারীদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু নতুন করে বিনিয়োগকারী কেউ উৎসাহ পাচ্ছে না। 65টা জায়গাতে টেন্ডার করার পরেও কিন্তু কোনো পার্টিসিপেশন পাওয়া যাচ্ছে না। তারা বলছেন ক্ষমতা বদলের সাথে সাথে সরকারের মনোভাবও বদলে যায়। অন্তর্বর্তী সরকারের সময় 31টি প্রকল্প বাতিলের কারণে আস্থা হারিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। 5-6 বছর একটা প্রজেক্টে টাইম দেওয়ার পর যেখানে সাডেনলি গভর্নমেন্ট মাইন্ড চেঞ্জ করবে আর প্রজেক্ট বাতিল হয়ে যাবে, তো পরবর্তীতে কিন্তু আসলে ওই কোম্পানিগুলো ওই মার্কেটে ইনভেস্ট করবে না। এবং বাংলাদেশের রেসপেক্টে যেখানে বাংলাদেশের মার্কেট সাইজ কিন্তু আমি যদি বলি যে ইউটিলিটি স্কেল
প্রজেক্টে আসলে বছরে হয়তো ম্যাক্সিমাম 200 বা 300 মেগাওয়াট প্রজেক্ট হয় এরকম, যেখানে অন্য কান্ট্রিগুলোতে যেখানে মিনিমাম 1 গিগাওয়াট বা 2 গিগাওয়াটের একটা পাইপলাইন থাকে, তখন কিন্তু কম্পারিজন চলে আসে। এটা ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানির বোর্ডে যারা থাকে ম্যানেজমেন্ট, তারা আসলে কি এখানে এই 100, 200, 300 মেগাওয়াটের জন্য কি তারা এখানে ওয়েট করবে, নাকি এখানে নেবারিং কান্ট্রি যেগুলো আছে এখানে একটা সিকিউর পাইপলাইনের জন্য এখানে ফোকাস করবে। আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মধ্যবর্তী অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উচিত হবে এই মুহূর্তে যে আমাদের এক ধরনের এলএনজি নির্ভরতা তৈরি হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা, কেননা এলএনজির কারণে বিপুল পরিমাণে সরকারকে আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হচ্ছে, যেটা প্রায় 60,000 কোটি টাকার কাছাকাছি, যেখানে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন সেটা 6,000 কোটি টাকার নিচে সেটা করা সম্ভব। বর্তমানে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে 1451 মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 5%। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই 24 ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও একই পথে হাঁটছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে। ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে ইমেলের মাধ্যমে হামলার হুমকির ঘটনায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তানে দূতাবাসে এমন হুমকি পাওয়ার পর বিষয়টি নিয়ে দূতাবাসগুলো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান ডিএমপি, সিটিটিসি ও ডিবি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টাও থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। হুমকির উৎস শনাক্তে ইমেলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, প্রেরকের পরিচয় ও সংশ্লিষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন বর্ণাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পেশাগত ক্ষেত্রে বা আমাদের যারা গুণীজন আছেন তারা এরকম কোনো সংবাদ পেলে এটা ভীতসন্ত্রস্ত না হয়ে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানাতে যেন এটা অবগত করে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ 4 জনের মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। গ্রেফতারকৃত 2 জনের নাম মুগ্ধ দাস ও সিদ্ধার্থ। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের এই 2 জন অংশ নেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষক পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ওই 2 জন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এই সময় শব্দ পেয়ে খালি গায়ে গলায় গামছা সহ ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। ওই গামছা দিয়ে তাকে হত্যা করা হয়। এই সময় শব্দ পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তখন তাকে সিঁড়িতেই হত্যা করে ওই 2 জন। পরে শব্দ শুনে ওই দম্পতির মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি ঘর থেকে বেরিয়ে এলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করে তারা। আর ওই দম্পতির ছেলে আয়ুষ চক্রবর্তী পিয়ম যেন তাদের
পরিচয় প্রকাশ না করে দেয় সেজন্য তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার ভোর রাত থেকে শুরু হয়ে এই ঘটনাটা তারা সারাদিন ঘটায়। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি, এগুলো তারা নিয়ে যায় মন্দিরের পিছনে একটা পরিত্যক্ত বাড়ির পরিত্যক্ত জায়গায়, সেখানে রেখে দেয়। তাদের দেখানো মতে আজকে এই আলামতগুলা জব্দ করা হয়। সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৯ আগস্ট সাইফের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১-এর জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই আজ তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুরে আদালতে উপস্থাপনের পর সাইফকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান সাইফ র্যাবের গোয়েন্দা শাখার কর্মরত ছিলেন। শতাধিক মানুষকে গুম ও খুনের মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন ট্রাইব্যুনাল ১-এ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। এরপর গত ২৬ জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা সাইফকে তার বাসা থেকে আটক করে বাহিনীর বিশেষ সেলে রাখে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শরণকালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাঁশখালী টাইমসের ব্যবস্থাপনায় বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া খোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়িতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা দুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ ও গাইড বই তুলে দেওয়া হয়। প্রভাষক জাহিদুল ইসলাম টুকুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরাকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আকিবুল হক। আর উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে এবং বড়িতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী। এবার আন্তর্জাতিক সংবাদ। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসিন রিয়াজি জানালেন, ওয়াশিংটনে সে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাতে উপসাগরীয় কোনো প্রতিবেশী যুক্ত হলে তাকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করবে ইরান। সেখানে হামলা করতেও দ্বিধা করবে না আইআরজিসি। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে আমেরিকান অধিকৃত নতুন অঞ্চল হিসেবে দাবি করে একটি মানচিত্র আবারও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে চলমান সংকট থেকে উত্তরণে রবিবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফ্যাসিস্টের দোসর কর্মকর্তা কর্মচারীদের অপসারণ সহ 12 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ। রাজধানীর কারওয়ানবাজার ওয়াসা ভবনে সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ওয়াসার বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারের দোসর কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে আছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে বাতিল করা ডাবল রেটের ওভারটাইম চালু, সব ইপিওদের পিও ঘোষণা, ফ্যাসিস্ট আমলে বঞ্চিত কর্মচারীদের পদোন্নতি, মাস্টার রোল কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করা সহ অন্যান্য দাবি পূরণ চান শ্রমিক নেতারা। এই সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে পবিত্র যশনে জুলুস বা আন্দোরেলি করেছে ধর্মপ্রাণ সুন্নি মুসল্লিরা। সকালে রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে আওলাদে রাসুলপুর সাইদ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে জুলুস বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শ্যামলী ক্লাব মাঠ গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় অসংখ্য সুন্নি মুসলমানরা। তপু শাহের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট।
ইয়াসিন, তোহা, সিরাজুম মুনির। পবিত্র কুরআনে যাকে এমন সব সম্মানিত নামে সম্বোধন করেন স্বয়ং মহান আল্লাহ তাআলা, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠালেন ধরাধামে শাফাতের কাণ্ডারি সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খুশিতে আজ আত্মহারা তার প্রিয় উম্মতেরা। নূরওয়ালা, কামলিওয়ালা, উম্মতওয়ালা কিংবা দুঃখের দিনের দরদি, কত নামে কত উপমায় তাকে ডাকেন নবী প্রেমিকেরা। মা আমিনার নয়নমণি, উম্মতের কাণ্ডারি নবীজির ভালোবাসায় নাতে রসুল ও নারায়ে রিসালাত স্লোগান মুখে খুশির জোয়ার আজ সকল সুন্নি মুসলমানের মনে। নবীজির হিজরতের সময় যেইভাবে মদিনাবাসী পেয়ারা নবী রসুল করিম সাল্লামকে রিসিপশন দিয়েছে, আমরা সেভাবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন্নবীর জুলুস করছি। সকালে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে আওলাদে রসুল পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ্দাজিল্লুহুল আলিয়ার নেতৃত্বে রাজধানীর কাদেরিয়া তৈয়িবিয়া কামিল মাদ্রাসা থেকে বের হওয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। जो कि नबूवत से पहले और उसके बाद आपने पूरी दुनिया में आप इनकलाब लाए, हुकूक मिले, इंसान को हुकूक मिले, जुल्म का खात्मा हुआ, जहाँ जहालत थी, कुफर था, जहाँ हर तरफ तकब्बुर और गुरूर था, आप आए, आपने पूरी सोसाइटी को उसको बिल्कुल साफ कर दिया। 12 রবিউল আউয়াল চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে যোগ দিতে সবার প্রতি আন্তরিক দাওয়াত জানান সাবির শাহ। জুলুম এবং বৈষম্যের সমাজ ব্যবস্থাকে ভেঙে সত্য এবং ইনসাফের পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে বিশ্ববাসীকে ধন্য করেছিলেন যে নবী, তার শুভাগমনে আজ খুশিতে আত্মহারা তার উম্মতরা। তারা বলছেন, নবী প্রেমকে বুকে ধারণ করে তার আদর্শ বাস্তবায়ন করতে পারলেই শান্তি ফিরবে বিশ্বময়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এবার খেলার খবর। মাত্র 2 দিনই শেষ হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাকি টেস্ট। ইনিংস ও 51 রানে হারল বাংলাদেশ। এই প্রথম 2 দিনে টেস্ট হারল টাইগাররা। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে 95 রানে অল আউট হয় বাংলাদেশ। এতে এই প্রথম টেস্টে 2 ইনিংসে 100 নিচে অল আউট হলো শান্তরা। প্রথম ইনিংসে 210 রান করেছিল অজিরা। পরাগ আরমানের রিপোর্ট। প্রথম দিনেই যে ম্যাচে 18 উইকেটের পতন হয়, সেই টেস্টের দৈর্ঘ্য বড় হওয়ার কথা নয়, হলোও না। প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ম্যাকাই টেস্ট দুদিনেই জিতে নিল অস্ট্রেলিয়া। তাতে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র করল লাল সবুজের দল। 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দলের 24 রানে সাদমান ইসলাম, মুমিনুল হক এবং তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম সেশন শেষে 3 উইকেটে 39 রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লাল সবুজের দল। এরপর কোনো ব্যাটসম্যানই অজি বোলিংয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দলীয় 82 রানে তাইজুল ইসলামের উইকেট তুলে নিয়ে ম্যাচে 10 উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় সেশন শেষে 8 উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ছিল 95 রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের পক্ষে সর্বোচ্চ 31 রান করলেও মাত্র 95 রানে গুটিয়ে যায় সফরকারীরা। মুশফিক 29 রানে অপরাজিত থাকেন। এবারই প্রথম 100 রানের নিচে 2 ইনিংস শেষ হলো বাংলাদেশের। এর আগে 8 উইকেট 165 রান নিয়ে খেলতে নেমে 210 রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র 84 রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়াও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচে ম্যাকের 369 রানই সর্বনিম্ন স্কোর। ভেন্যুর অভিষেক টেস্টে 2 দিনের শেষ হওয়ার ঘটনাও এবারই প্রথম। পরাগ আরমান, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বঙ্গভবনে প্রথম অফিস করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার প্রদান, ফুল দিয়ে বরণ করে নিলেন কর্মকর্তারা।
নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অফিসারদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্দেশনা। স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, আশ্বাস এলজিআরডি মন্ত্রী ডক্টর মঈনের। প্রতিশোধের রাজনীতি নয়, ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতির বিরুদ্ধে। বিমানকে লাভজনক করার প্রতিশ্রুতি নতুন বিমানমন্ত্রীর। থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন 16 ডিসেম্বর। অক্টোবরে আন্তর্জাতিক মানে উন্নতি হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। সংবাদ মাধ্যমের হাত বাঁধা ছিল গত 17 বছর, মন্তব্য নবনিযুক্ত তথ্যমন্ত্রীর। স্বীকৃতি দিতে চান জুলাই আন্দোলনে গণমাধ্যমে সাহসী ভূমিকার। এবং জ্বালানি সহ সব সংকট মোকাবেলা আপ্রাণ চেষ্টা চলছে, জানালেন রিজভী। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদ্যমান নীতিকে বড় বাধা বলেছেন ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।